এই যে এখানে যে টপিকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গ্যাপের পরে যদি এই ওয়ার্ডগুলো আপনি দেখতে পান, যদি সরাসরি একটা ভার্ব দেখতে পান, সরাসরি একটা অ্যাডজেক্টিভ দেখতে পান, সরাসরি একটা অ্যাডভার্ব দেখতে পান, সরাসরি একটা কনজাংশন দেখতে পান, সরাসরি একটা ইন্টারজেকশন দেখতে পান, সরাসরি একটা ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস 2 প্লাস V1 যদি ইনফিনিটিভ দেখতে পান, তাহলে তার পূর্বে কোনো কী বসবে না ভাই, প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, ইন ফিউচার যদি কেউ আবিষ্কার করে জিরো প্রিপোজিশন, তাহলে গ্যাপের পরে যখনই দেখবেন ভার্ব আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, ইনফিনিটিভ আছে, তার পূর্বে প্রিপোজিশন বসতে পারে না। ওকে, আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন লেসন নিয়ে। হ্যাঁ, আজকের লেসনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, প্রিপোজিশন। আজকে আমাদের প্রিপোজিশন জার্নিটা প্রফেশনালভাবে শুরু করলাম। প্রিপোজিশন কমপ্লিট করার পর অন্য কিছু আলোচনা করা হবে। ওকে, তো প্রিপোজিশন নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা এটাকে দুইটা সেক্টরে ভাগ করে নেব। হ্যাঁ, একটা সেক্টর হবে আমাদের গ্রামাটিক্যাল ফাংশন অথবা গ্রামাটিক্যাল মেকানিজম অথবা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, এটা হবে 1 নম্বর। আর 2 নম্বর হবে মিনিং বেসড প্রিপোজিশন, মিনিং বেসড অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা আজ পর্যন্ত যে গ্রামারগুলো দেখি বা পড়ি সেগুলোতে আলোচনা করা থাকে মিনিং বেসড। ওই যে থাকে না যে সামনে ভিতরে হলে, বাইরে হলে, উপরে হলে, নিচে হলে, সাথে হলে, থেকে হলে, এটা হয় ওটা হয়, থাকে না? এইগুলো হচ্ছে মিনিং বেসড অ্যানালাইসিস পড়াশোনা প্রিপোজিশনের। এইগুলো পড়ে আপনি এক্সামে প্রশ্নের উত্তর করতে পারেননি বলেই তো আপনি এই ভিডিওটা ক্লিক করছেন, তাই কি না? আমাদেরও এক সময় এই প্রবলেমটা ছিল যে শুধুমাত্র মিনিং বেসড পড়াশোনা করে, তারপরও মিনিং বেসডের পড়াশোনার ভিতরে আবার অনেক ব্যাপার আছে, ওগুলো আমরা পরে আলোচনা করবো, ব্যাপার না। তো এই প্রিপোজিশনটাকে আমাদের ক্র্যাক করতে হলে, আমাদেরকে বুঝতে হলে, আমাদেরকে এই গ্রামাটিক্যাল মেকানিজম এবং মিনিং বেসড মেকানিজম এই দুইটার অ্যানালাইসিস করা লাগবে। এই দুইটার মিডিলটা মানে দুইটা সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আমরা প্রিপোজিশনের জার্নিটা শুরু করলে এই প্রিপোজিশনের উপর ভিত্তি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করি না, ওগুলো আমাদের সহজ হবে। বা হচ্ছে আমাদের ওই যে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব আছে না, এই টপিকগুলা মানে ভার্বের পরে ছোট্ট একটা প্রিপোজিশন পার্টিকেল ব্যবহৃত হয়ে ওইগুলো আমাদের মুখস্থ করতে কী হবে, সুবিধা হবে। ঠিক আছে না, ওই একটা মাত্র ভার্ব দিয়ে কখনো ইন কখনো অন আছে না, এইগুলা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এগুলো মুখস্থ করতে আমাদের সুবিধা হবে যদি দুইটার কম্বিনেশনটা করতে পারি। ওকে, তো যাই হোক, অনেক হলো অ্যাডভার্টাইজ, এখন আমরা ক্লাসের দিকে যাই। আমরা হচ্ছে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের গ্রামারের যেটা হচ্ছে মানে আমরা যে একটা টপিক পড়তেছি গ্রামার বেসড। হ্যাঁ, অর্থটা পড়ে, তবে আমি চেষ্টা করব যে হচ্ছে একটা ভিডিও গ্রামাটিক্যাল মেকানিজমের পাশাপাশি আরেকটা ভিডিও কি মিনিং বেসড দেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে, তো আমরা এখন যে বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে প্রিপোজিশনের কি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস বেস। ওকে, তো 1 নম্বরে আমরা প্রথমে আমরা দেখি যে জিনিসটা আসলে কি প্রিপোজিশন জিনিসটা। এখানে দেখেন, প্রিপোজিশন এর অর্থ কি, পূর্বে অবস্থান, ওইগুলো দেবো না। প্রিপোজিশনের বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এইটা হচ্ছে আমার প্রিপোজিশনের বাংলা অর্থ। তে ভাইয়া, প্রিপোজিশনটা হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড, এইটাকে সহজ করে বোঝার জন্য আপনি বাংলা ওয়ার্ড দিচ্ছেন, তো বাংলাটা তো বুঝতে পারতেছে না। পদান্বয়ী অব্যয় এটা আবার কি? দেখেন, পদান্বয়ী অব্যয়কে যদি আমি সহজ করে বলতে যাই তাহলে সম্পর্ক স্থাপনকারী ওয়ার্ড। পদান্বয়ী অব্যয় মানে হচ্ছে সম্পর্ক স্থাপনকারী শব্দ। এটাকে যদি আরেকটু সহজ করে বলতে চাই তাহলে এমন শব্দ, বেশ কিছুদিন পরে লেখা একটু খারাপ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। ওকে, তে প্রিপোজিশনের বাংলা অর্থটা হচ্ছে কি পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয় মানে হচ্ছে সম্পর্ক স্থাপনকারী শব্দ, মানে যেই শব্দগুলো দ্বারা সম্পর্ক স্থাপন করে, কার সাথে? আরেকটু সহজ করে বললে এমন শব্দ যা অন্য শব্দের সাথে, মানে প্রিপোজিশনটা অব্যয়টা হচ্ছে একটা শব্দ যেটা আর একটা শব্দের সাথে কি করে, সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এবার আশা করি পদান্বয়ী অব্যয় বিষয়টা বোঝা গেল, তাই না? এখন আসি এই অব্যয় বিষয়টাতে। হ্যাঁ, এই অব্যয় বিষয়টাতে, ঠিক আছে, এখন একটু আমরা অব্যয় নিয়ে পড়াশোনা করব।
এখন আমরা একটু অব্যয় নিয়ে পড়াশোনা করব। ওকে, এই অব্যয়ের এই যে অ আছে না, অ এইটার অর্থ হচ্ছে না, হ্যাঁ, আর এই ব্যয় এর অর্থ হচ্ছে কি, পরিবর্তন। ব্যয়ের অর্থ হচ্ছে কি, পরিবর্তন। তাহলে যদি একসাথে অর্থটা করি অব্যয়ের অর্থ, তাহলে দাঁড়াচ্ছে যে অপরিবর্তনীয়, মানে যেটা পরিবর্তন হয় না, তাই না? তার মানে অব্যয় হচ্ছে এমন একটা শব্দ যেটা কি হয় না, পরিবর্তন হয় না। ওকে, ক্লিয়ার? এখন এই পরিবর্তনের ব্যাপারটা, পরিবর্তন বলতে আপনি কেমন পরিবর্তন বোঝাচ্ছেন? হ্যাঁ, এই পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে 1 নম্বর বিভক্তি, বিভক্তিযুক্ত হয় না। বাংলা গ্রামারে কোনো এক সময়ে শূন্য বিভক্তি, প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, এগুলো পড়ছেন? আমি আশা করি আপনি অবশ্যই পড়ছেন। তো ওইখানে যে বিভক্তিগুলো আছে না, এই পদান্বয় অব্যয়টা এমন একটা শব্দের উদাহরণটা একটু পরে দিচ্ছি, আপাতত আইডিয়া করেন যেটা একটা শব্দ, ওইটাতে কোনো বিভক্তিযুক্ত হয় না, ঠিক আছে? এরপর এর কোনো সিঙ্গুলার হয় না, হ্যাঁ, মানে হচ্ছে একবচন হয় না, একবচন হয় না। এর কোনো বহুবচন হয় না, এর কোনো বহুবচন হয় না, ঠিক আছে? আবার এর কোনো পুরুষবাচক শব্দ হয় না, ঠিক আছে না? ঠিক সেম স্ত্রীবাচক শব্দও হয় না, স্ত্রীবাচক শব্দ হয় না। এবার আমাদের অব্যয় যে শব্দটা, সেটা বলতেছি কোনো পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না সেটা বুঝতে পারলেন? আসলে আমি পরিবর্তন হয় না বলতে এই জিনিসগুলো বুঝালাম, যে ওই শব্দটার সাথে না বিভক্তি যুক্ত হয়, না সেটা একবচন হয়, না সেটা বহুবচন হয়, না সেটা পুরুষবাচক হয়, না সেটা স্ত্রীবাচক হয়। ঠিক এই জায়গাতে যদি আমি একটু প্রিপোজিশনটাকে রিপ্লেস করি, তাহলে প্রিপোজিশন হচ্ছে এমন একটা অড, যে অডটার সাথে কোনো বিভক্তি হয় না, যে অডটার কোনো একবচন হয় না, মানে সিঙ্গুলার হয় না, বহুবচন হয় না, মানে প্লুরাল হয় না, এক কথায় নাম্বার কোনো কাহিনী করা যায় না। তারপর পুরুষবাচক, মাস্কিউলিন জেন্ডার, ওই যে জেন্ডারের ব্যাপারটা, তারপরে ফেমিনাইন জেন্ডারের ব্যাপারটাও হয় না। এটা হচ্ছে আমার কি, প্রিপোজিশন। এই অব্যয় থেকে কিছু একটু আইডিয়া পাওয়া যাচ্ছে কিনা প্রিপোজিশন সম্পর্কে, পেতে হবে। ওকে, তে এতটুকু পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এতটুকু ক্লিয়ার। এবার আসেন যে এই অব্যয়, আমরা বাংলাতে এই অব্যয়টা পাবো 3 রকমের। কি কি? একটা পাবো হচ্ছে বাংলা অব্যয়, একটা পাবো হচ্ছে তৎসম অব্যয়, আর আরেকটা পাবো হচ্ছে কি, বিদেশি অব্যয়। এই 3টা নিয়ে আমাদের পড়াশোনা নেই, পড়াশোনা আছে বাংলা ব্যাকরণে যখন পড়বেন তখন আছে, কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে এই 3টা আলোচনা নেই। আছে কি? আছে হচ্ছে আমাদের যে অব্যয়টা, এই অব্যয়টা আমরা এখন দেখব হচ্ছে 4 প্রকার। অব্যয়টা দেখবো আমরা 4 প্রকার, মানে বাংলাতে যে অব্যয় সেটা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সমুচ্চয়ী, কি বানান, কঠিন বানান, সমুচ্চয়ী অব্যয়। 2 নম্বরে হচ্ছে অনন্যয়ী অব্যয়। 3 নম্বরে হচ্ছে আমাদের অনুসর্গ অব্যয়। 4 নম্বরে হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। ঠিক আছে, এই অব্যয়টা হচ্ছে আমার কয় প্রকার? 4 প্রকার। তো ভাই, অব্যয়ের 4 প্রকার লেখার কি দরকার, বা পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা বাংলায় যে সমুচ্চয় অব্যয়টা পড়ব, সেটা আমাদের ইংরেজিতে আলোচনা হয় কনজাংশন হিসাবে। কনজাংশন ব্যাপারটা বুঝছেন? মানে প্রিপোজিশন মানে যদি পদান্বয় অব্যয় হয়, তাহলে কনজাংশন মানে কি অব্যয়? সমুচ্চয় অব্যয়। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার অনন্যয় অব্যয়, এটা কি জানেন? এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে, বাংলায় যে অনন্যয় অব্যয় সেটা ইংরেজিতে ইন্টারজেকশন। এরপর আসেন অনুসর্গ। আচ্ছা, একটা প্রশ্ন বলেন তো আমাকে, যে
এই যে এখানে 4টা লিখছি, সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। তো এই 2টা তো দিয়ে দিছি, এই 2টার ভিতরে এখন কোনটা হবে আমাদের প্রিপোজিশন? আইডিয়া করেন দেখি। এইখানে এই 2টার ভিতরে আমার প্রিপোজিশন হবে এইটা না এইটা, এইটা হবে আমার প্রিপোজিশন। মানে আমরা বাংলায় যে অনুসর্গ অব্যয় আলোচনা করি, আসলে এটা অনুসর্গ, তো এর অপর নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? পদান্বয়ী অব্যয়, বুঝছেন? অনুকারের অপর নাম যেমন ধনাত্মক অব্যয়, সেরকম অনুসর্গ অব্যয়ের অপর নাম হচ্ছে কি? পদান্বয়ী অব্যয়। এই বিষয়টা আমরা ওইখানে ব্যবহার করলাম। আমরা যদি এইখানে পদান্বয়ী অব্যয় ব্যবহার না কইরা অনুসর্গ অব্যয় ব্যবহার করি, কোনো সমস্যা নেই। অনুসর্গ অব্যয়, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কেন পদান্বয়ী অব্যয় ব্যবহার করি? আসলে এই যে বললাম, এমন একটা শব্দ, মানে পদের ব্যাপার, এই কারণে আমরা চুজ করি আমরা পদান্বয়ী অব্যয়কে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়টা আমাদের আলোচনা হয় প্রিপোজিশন হিসাবে। আর অনুকার বা ধনাত্মক এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। তো এই ছিল হচ্ছে অব্যয় সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব যে বাংলাতে কোন অর্থগুলো অব্যয়। ওকে, বাংলাতে কোন অর্থগুলো অব্যয়। ওকে, এখানে ধরেন আমি একটা বাড়ি কল্পনা করলাম। আমার ড্রয়িং খুবই খারাপ, মাইন্ড করা যাবে না। এটা হচ্ছে কি? দরজা। এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার রাস্তা। ঠিক আছে? কোনো কারণ ছাড়াই আমি বললাম এ বাড়ির উপরে, এ বাড়ির উপরে, এ বাড়ির নিচে, এ বাড়ির নিচে, এ বাড়ির সামনে, এ বাড়ির সামনে, এ বাড়ির পিছনে। ঠিক আছে? এই বাড়ির ভিতরে, ভিতরে, এই বাড়ির বাইরে কোনো একটা জায়গায়, হ্যাঁ, এই বাড়ির মধ্যে, মধ্যে। আচ্ছা, এই যে মধ্যে আর ভিতরের ভিতরে একটা ঝামেলা আছে না? কোনটা মধ্যে আর কোনটা ভেতরে, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আমরা যখন ওই যে মিনিং বেসড পড়াশোনা যখন করব, তখন আমরা ভিতরে মধ্যে এমনভাবে ক্লিয়ার হব, বলার কথা নয়। তারপরে গেল মধ্যে, এবার হচ্ছে পাশে। এই ধরেন পাশে, এ বাড়ির পাশে। তো এই যে ওয়ার্ডগুলো উপরে, নিচে, সামনে, পেছনে, বাইরে, পাশে, মধ্যে, ভিতরে, এই ওয়ার্ডগুলোই হচ্ছে আমার কি? এই অব্যয়। বুঝছেন? এই ওয়ার্ডগুলোই হচ্ছে আমার অব্যয়। তো একটা আমি যদি বাক্য লিখি, ধরেন যে সে আমার, হ্যাঁ, সে আমার পাশে বসে আছে, পাশে বসে আছে বা ছিল, যা ইচ্ছা। হ্যাঁ, তো এখানে আমার অব্যয়কে, অব্যয় হচ্ছে আমার পাশে। এখন বৈশিষ্ট্যগুলো মিলাই। আমি বললাম যে এই অব্যয়ের সাথে এর এক বচন হয় না। আচ্ছা ভাই, পাশে যে অর্ডটা আছে, এর কি এক বচন আছে কোনো? পাশ মানে আছে কি? নাই। বহু বচন, পাশে, পাশেগুলো, পাশে, সহ, এরকম কিছু হয় কি? নাই। তারপরে পুরুষবাচক, স্ত্রীবাচক, এই পাশে অর্ডটার কোনো পুরুষবাচক, স্ত্রীবাচক আছে? তারপরে এই যে ভিতরে, পিছনে, বাইরে, এই অর্ডগুলোর কোনো পুরুষবাচক, স্ত্রীবাচক আছে? নাই। এখন আপনি এক কাজ করেন, আরও আছে এগুলো তো জাস্ট হচ্ছে অবস্থান বেসড অব্যয়। হ্যাঁ, এগুলো আমি জাস্ট দিলাম হচ্ছে অবস্থান বেজ। আরও আছে অনেক, হ্যাঁ, ওগুলো নিয়ে আলোচনা পরে করবো, সমস্যা নেই। তো এখন এই যে আমার হচ্ছে অব্যয়গুলো, এগুলোর আপনি এখন এক কাজ করেন, ইংরেজি ট্রান্সলেটটা বসান। উপরে হচ্ছে ওয়ান, তাই না? ভিতরে হচ্ছে ইন, পাশে হচ্ছে বিসাইড, পাশে হচ্ছে বিসাইড, তারপরে বাইরে হচ্ছে আউট, তাই না? নিচে হচ্ছে আন্ডার, আন্ডার বা বিনেথ, ঠিক আছে না? তারপরে সামনে হচ্ছে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, তাই না? এই ওয়ার্ডগুলোই হচ্ছে আমার প্রিপোজিশন। ভাই, আমি এই যে এতক্ষণ ধরে বলতে পারেন যে ভাই ইংরেজি পড়াতে এসে বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন কেন? আপনাকে এই প্রিপোজিশন সম্পর্কে জানতে হলে, আমি তো জানি আপনি অন্য কোনো জায়গায় প্রিপোজিশন সম্পর্কে ধোঁকা খাইছেন বলেই তো এখানে আসছেন। আমার এখান থেকে ধোঁকা খেলে হবে? এখান থেকে আপনাকে প্রিপোজিশনের সব কিছু
গভীরভাবে বুঝতে হবে। হ্যাঁ, আর এখানে যে পার্থক্যগুলো আছে না, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, তাই আপনাকে বেসিক সহ একটু পড়াই লাগবে। যাই হোক, এতক্ষণ ধরে যা পড়ালাম সেটা হচ্ছে আপনি প্রিপোজিশন পড়ার পূর্বে বাংলা ব্যাকরণের বইটা খুলে অবশ্যই আপনাকে অব্যয় সম্পর্কে একটু ধারণা অর্জন করা লাগবে। ভাই বুঝতে পারছেন? এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো তো করলাম, যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে ফাইন, এবার চলেন আমরা হচ্ছে সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলি। এবারে আমাদের স্টেপ হচ্ছে এই সংজ্ঞা। তো সংজ্ঞাটা হচ্ছে যে এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন or a noun equivalent to show its relation to any other word of the sentence. এর বাংলা যেটা বোঝাচ্ছে এতক্ষণ সেগুলো আলোচনা করা হয়ে গেছে। দেখেন, এ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, প্রিপোজিশনটা হচ্ছে একটা শব্দ। আপনি কি গেস করতে পারছেন সেটা কি হতে পারে? অবশ্যই আমি আশা করি এতক্ষণ যা কিছু বললাম গেস করতে পারছেন। শব্দ প্লেসড বিফোর, যেটা বসে পূর্বে এ নাউন অর এ, দেখেন কার কার পূর্বে বসে, একটা নাউনের পূর্বে বসে, একটা প্রোনাউনের পূর্বে বসে, একটা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে, মানে ওই শব্দটা। আচ্ছা, এই যে সে আমার পাশে বসে বা সে আমার পাশে বসেছিল, এই যে পাশের পরে বসেছিল না, এই বসেছিলটার পূর্বেই পাশে বসছে কি না ব্যাপারটা, ওই ব্যাপারটাই হচ্ছে যে নাউন প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট, এগুলোর পূর্বে বসে টু শ দেখাবে ইটস রিলেশান, মানে এইটার সাথে রিলেশান দেখাবে টু আদার ওয়ার্ডস, অন্য শব্দের সাথে। পৃথিবীতে তো ওয়ার্ডের অভাব নাই, তো কোথার? অফ দ্য সেন্টেন্সের ভিতরে নির্দিষ্ট করে দিয়েছে। মানে এই প্রিপোজিশনটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউনের পূর্বে, প্রোনাউনের পূর্বে এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে ওই নাউন, ওই প্রোনাউন, ওই নাউন ইকুইভ্যালেন্টার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করবে, এটাই বোঝাচ্ছে। চলেন দুটা সিম্পল উদাহরণ দেখি। দ্য বুক, ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাই তো? এই অনটা হচ্ছে আমার কি? প্রেপ। এই অনটা হচ্ছে আমার প্রেপ প্রিপোজিশন। বইটি টেবিলের উপরে আছে, বইটি টেবিলের উপরে আছে, এটা হচ্ছে আমার প্রিপোজিশন। দ্য টেবিল, এটা হচ্ছে আমার কি? নাউন, তাই না ভাই? নাউন যদি না, দ্য টেবিল, টেবিলটা তো একটা নাউন, এইটা যদি না বুঝতে পারেন তাহলে কিছু করার নাই। কিছু করার নাই বলতে আছে, নাউনের লেকচারটা দেখে আসতে হবে। হ্যাঁ, তে নাউনের পূর্বে বসছে প্রিপোজিশন, নাউনের পূর্বে বসছে। এবার বলছে ইটস রিলেশান, এটা কি করে? সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, মানে ইটস রিলেশান, ইটস বলতে এই নাউনটার সম্পর্ক তৈরি করে। অ্যান্ড বলেন ভার্বের সাথে নাকি নাউনের সাথে? সরি, এখানে না, রিলেশনটা কার সাথে? রিলেশনটা কার সাথে? হ্যাঁ, এটা একটা বাক্য দিয়ে আরেকটা দিই, বলেন রিলেশনটা কার সাথে? আরেকটা বাক্য দিই, শি লিভস, সে তার পিতামাতার সাথে থাকে। উইথ হচ্ছে প্রেপ প্রিপোজিশন, তাই না? কার পূর্বে বসেছে? হার প্যারেন্টস, এটা হচ্ছে কি? নাউন বসছে। নাউনের দুটাই উদাহরণ নাউন হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, পরে দেখবো, ব্যাপার নাই। প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট সব দিয়ে দেখবো। তো এখন এদের বলেন যে এই নাউনটার প্রিপোজিশনটা কার সাথে সম্পর্ক স্থাপন করছে? ভার্বের সাথে নাকি নাউনের সাথে? বলেন। সরি, এটা প্রোনাউন, প্রোনাউনের সাথে। কার সাথে সম্পর্কটা যে তৈরি করছে? কার সাথে? দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। তার মানে টেবিলের যে উপরে আছে, সরি এই যে বইটা, সরি দ্য টেবিল, এটা হচ্ছে টেবিল, এর উপরে আছে কি? এর উপরে আছে কি? বুক। তার মানে এই সম্পর্কটা ভার্বের সাথে নয়, এই সম্পর্কটা হচ্ছে কার সাথে? সাবজেক্টের সাথে, এবং সেটা নাউন, সাবজেক্টের সাথে। ঠিক আছে, সাবজেক্টের সাথে, এবং সেটা হচ্ছে আমার নাউন। তার মানে একটা নাউন আর একটা নাউনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই নাউনটা কার সাথে সম্পর্ক স্থাপন করছে? এখানে সাবজেক্টের সাথে। ওকে, এবার পরেরটাই বলেন কোনটা হবে? সি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে থাকে। কার সাথে থাকে? কার? পিতামাতার সাথে প্রিপোজিশন থাকে। থাকেটা কি? সি না লিভস? লিভস, তার মানে সি নয়। তাহলে কার সাথে থাকে? এখানে সম্পর্কটা স্থাপন করছে কার সাথে? ভার্বের সাথে। এখানে সম্পর্কটা স্থাপন করছে ভার্বের সাথে। ওকে ওকে ভাই, ব্যাপারটা বুঝলেন? তো এখন আমি যেটা বলবো এখানে এই দুটো বাক্যতে, সেটা হচ্ছে যে
এই যে প্রিপোজিশনটা বসতেছে, এটা কার পরে বসতেছে? দেখলাম নাউন প্রোনাউনের মধ্যে নাউন ইকুইভ্যালেন্ট, কিন্তু প্রশ্ন এরকম হতে পারে না যে শুধু কি এগুলোর পরে বসে নাকি আরও কোনো কিছুর পরে প্রিপোজিশন বসতে পারে। কখনো তো দেখি বাক্যতে, পরীক্ষাতে যে বিশেষ করে পরীক্ষাতে যে বাক্যগুলো দেওয়া থাকে, দা টেবিল, এত ছোট দেওয়া থাকলে তো ভালোই হতো চিন্তা, বিরাট বড় একটা সেন্টেন্স দেওয়া থাকে তাই না, দিয়ে গ্যাপ দেওয়া থাকে, কি বুঝবো এটা কি? তাহলে কি নাউন দিয়ে বোঝা যাচ্ছে না? প্রোনাউন তো আরও ছোটো, ওটা দিয়েও কি বোঝা যাচ্ছে না? যাবে। শুধুমাত্র প্রিপোজিশন নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট এগুলোর পরে বসে না, আরও অন্যান্য কিছুর পরে বসে। আজকের ক্লাসে আমি এই উত্তরটাই দেবো, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেবো। ওকে, আর আরেকটা বিষয়, যে এই যে পরে নাউন প্রোনাউন যেগুলো বসতেছে সেগুলো বাক্যের আদার শর্ট, এই আদার শর্ট বলতে শুধু কি সাবজেক্ট এবং শুধু কি ভারকে বোঝাচ্ছে, নাকি আর কোনো অর্থকে বোঝাচ্ছে, আরও অর্থকে বোঝাচ্ছে? হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরের কোনো একটা লেকচারে। কিন্তু আজকের ক্লাসে শুধু আমি এই উত্তরটা দিব যে এই প্রিপোজিশনগুলো ঠিক কার কার পরে বসে। ওকে ফাইন, আমি যেটা বলছিলাম যে আজকের লেকচারে আমি শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেবো। সেই প্রশ্নটা কী ছিল, যে আমাদের যে প্রিপোজিশন বসে সেটা আসলে কার কার পূর্বে বসে। আমরা সংজ্ঞাতে দেখলাম যে এটা নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে। আসলে কি এই তিনটার পূর্বে বসে নাকি আরও কোনো কিছুর পূর্বে বসে, সেইটা আমরা দেখব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ওই যে গ্যাপের পরে কি আছে সেটা দেখতে গিয়ে আমরা যদি শুধু নাউন দেখতে পাই বা প্রোনাউন দেখতে পাই, সেক্ষেত্রে তো উত্তর করা খুব সহজ হয় তাই না? কিন্তু বড় কিছু যদি থাকে, বড় কিছু কী থাকে সেটা নিয়ে এখন আলোচনা করব। ওকে, তো চলেন শুরু করি। এখানে আমি বেশ কিছু উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দেব যে আসলে এই প্রিপোজিশনটা কোন কোন জিনিসের পূর্বে বসে, এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, টিপস দিব, এক কথায় মূল সূত্র দিব। এই যে এত কিছু এখানে লিখছি না, সব কিছুর একটা মূল সূত্র দেবো। ঠিক আছে, তো চলেন শুরু করি। এক নম্বর সেন্টেন্সটা হচ্ছে সি ইজ অ্যাফ্রাইড অফ স্নেকস। তে আমার এখানে প্রিপোজিশন কি? আমার এখানে প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন হচ্ছে আমার কি? অফ, তাই না? সি ইজ অ্যাফ্রাইড অফ স্নেকস, সে সাপকে দেখে ভয় পায়, তাই না? সে সাপকে দেখে ভয় পায়। তো এই স্নেকসটা হচ্ছে আমার কি? নাউন। স্নেকসটা যে নাউন, এইটা যদি বুঝতে না পারেন ভাই, মানে সাপটা যে একটা নাউন, তাহলে আপনাকে নাউনের ক্লাস করে আসা লাগবে, কিছু করার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিপোজিশন এই ইংরেজি বিষয়টা মানে গ্রামার বিষয়টা, যখন আমি আপনাকে অর্থ নিয়ে আলোচনা করব তখন তো অর্থ নিয়ে আলোচনা করব, বাট যখন আমি গ্রামার নিয়ে আলোচনা করব ভাই, প্রত্যেকটা গ্রামারের সাথে প্রত্যেকটা জিনিস রিলেটেড। ঠিক আছে, এটা ইংরেজির একটু ভালো লাগে যে আমি অতীতে যে পড়াটা পড়ছি, এখন যে পড়াটা পড়বো তার সাথে একটা কানেকশান আছে। যাই হোক, আমি প্রিপোজিশন পড়ছি, নাউনের কানেকশান দেখেন। আপনাকে যদি প্রিপোজিশন সম্পর্কে জানতেই হয়, তাহলে নাউন সম্পর্কে কতটা জানা লাগবে সেটা কি আপনি ফিল করতে পারতেছেন? এইখানে যদি আপনাকে একটা গ্যাপ দেয়, এখানে স্নেক্স থাকে, তে নাউনের পূর্বে যে একটা প্রিপোজিশন বসে, এটা যাই হোক, তাহলে নাউনের পূর্বে হচ্ছে আমার কি বসলো? প্রিপোজিশন বসলো। এখানে বলেন হি ইজ প্রাউড অফ, এই যে এটা কার পূর্বে বসলো? হি ইজ প্রাউড অফ হিজ ওয়ার্ক, এটাও একটা কি ভাই? নাউন। সে তার কাজ নিয়ে কি? গর্বিত। কাজ, এই কাজ, ওয়ার্কটা হচ্ছে একটা কি? নাউন। তাহলে আমরা এইটাও দেখছি যে নাউনের পূর্বে আমার কি বসছে? প্রিপোজিশন বসছে, তাই না? এরপরে দেখেন যে আই অ্যাম টায়ার্ড অফ হোমওয়ার্ক, এটা হচ্ছে আমার প্রিপোজিশন। হোমওয়ার্ক, বাড়ির কাজ, এটা কি? এটা নাউন না? তাহলে আমরা এই তিনটে উদাহরণ দেখলাম যে আমাদের যে প্রিপোজিশনগুলো বসেছে সেগুলো কার পূর্বে বসেছে? নাউনের পূর্বে বসেছে। ঠিক আছে, সেগুলো কার পূর্বে বসেছে? নাউনের পূর্বে বসেছে। ঠিক আছে ভাই, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম যে নাউনের পূর্বে আমাদের প্রিপোজিশন বসতে পারে। আর উদাহরণ দিন, আমি তিনটা দিচ্ছি। ওকে, এরপরের সেন্টেন্সটা দেখেন যে সি ইজ ইন দ্য বিগ রুম নিয়ার দ্য উইন্ডো। সে জানালার কাছে একটা বড় রুমে আছে। সে জানালার ধারে একটা বড় রুমে আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমার প্রিপোজিশন কি? নিয়ার। এই প্রিপোজিশনটা কার পূর্বে বসেছে? দ্য উইন্ডো। হ্যাঁ, এটাকে যদি আপনি শুধু জানালা কাউন্ট করেন, হ্যাঁ মানে শুধু নাউন কাউন্ট করেন, তাও ঠিক। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে, শুধু এই নাউনটা মানে এটাকে শুধুমাত্র আপনি যদি নাউন হিসাবে কাউন্ট করেন, তাহলে এর পরের উত্তরটা কিন্তু আপনি করতে পারবেন না। এর পরের উত্তরটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, এর পরের উত্তর এইটাও আপনি করতে পারবেন না। তাহলে সূত্রটা কি? আমার প্রিপোজিশন হচ্ছে আমার এই তিনটা, তাই তো? নিয়ার, আন্ডার এবং আউটসাইড।
তো এটাকে যদি আমি নাউন বলি তাহলে বলা যাবে, কিন্তু পরেরগুলো উত্তর করতে পারবো না। তাহলে কি বলবো ভাই? এটাকে আমি বলবো হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, হ্যাঁ। নাউন ফ্রেজের স্ট্রাকচারটা দেখেন, প্রথমে একটা থাকবে ডিটারমাইনার, তারপরে একটা থাকবে মডিফায়ার, তারপরে থাকবে হচ্ছে আমাদের মেন ওয়ার্ড নাউন, মানে হেড ওয়ার্ড বলা হয়, তারপরে হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। এটা কি ভাই? এটা হচ্ছে আমার নাউন ফ্রেজের স্ট্রাকচার। যখন আপনি ফ্রেজ পড়বেন তখন এটা একটা কমন স্ট্রাকচার, ডিটারমাইনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, তারপর হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে? ডিটারমাইনার ভিতরে আবার প্রকারভেদ আছে, প্রি ডিটারমাইনার, পোস্ট ডিটারমাইনার। ঠিক আছে? আর মডিফায়ার তো বললাম, প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে? তো এই স্ট্রাকচার দিয়ে আমরা এখন মিলাবো। তাই আমরা দেখছি এখানে হচ্ছে আমার কি আছে, একটা ডিটারমাইনার, এটা হচ্ছে আর্টিকেল, এইটা হচ্ছে আমার কি আর্টিকেল, তার মানে এটা হচ্ছে আমার কি আর্টিকেলটা হচ্ছে একটা ডিটারমাইনার আপনাকে পড়া লাগবে, ডিটারমাইনার কোনগুলো হয়। ডিটারমাইনার নিয়ে আমার ক্লাস আছে মনে হয়, আপনি দেখতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডিটারমাইনার, এটা হচ্ছে নাউন মডিফাই। আচ্ছা, এটা যে পুরোটা স্ট্রাকচার সবটি থাকা বাধ্যতামূলক এমন না, বাধ্যতামূলক শুধু একটাই, সেটা হচ্ছে এই নাউন। যদি আপনি নাউন ফ্রেজ গঠন করেন তাহলে আপনাকে নাউনটা থাকা লাগবে বাধ্যতামূলক। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা ডিটারমাইনার আছে আর একটা নাউন আছে, তার মানে এটা হচ্ছে আমার কি নাউন ফ্রেজ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এই প্রিপোজিশনটা, নেয়ার প্রিপোজিশনটা কোথায় বসেছে? নাউন ফ্রেজের পূর্বে বসেছে। ঠিক আছে? নাউন ফ্রেজের পূর্বে তো আমরা 1 নম্বর উদাহরণটা বুঝতে পারলাম। এবার আসি 2 নম্বর উদাহরণ। হি পুট ইট আন্ডার দ্য ওল্ড উডেন টেবিল। হ্যাঁ, সে এটাকে রাখলো একটা পুরনো কাঠের টেবিলের নিচে, তাই তো? এখন বলেন এই আন্ডার প্রিপোজিশনটা কার পূর্বে বসেছে? এই যে দ্য ওল্ড উডেন টেবিল, এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমার কি নাউন ফ্রেজ। একটু মিলাই দেখেন তো। এটা হচ্ছে আমার ডিটারমাইনার, ডিটা হচ্ছে আমার কি ডিটারমাইনার, আর্টিকেল বললাম। আর ওল্ডটা কি? ওল্ডটা হচ্ছে ডিটারমাইনার, মডিফায়ার। হ্যাঁ, ওল্ড উডেন এটা হচ্ছে মডিফায়ার, এই পুরোটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার যখন পড়বেন তখন আপনি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার ব্যাপারটা পড়বেন। তখন ওই আমার ক্লাস আছে, মেবি দেওয়া আছে, ওইখানে আপনি দেখবেন যে ওল্ড উডেন এটা হচ্ছে পুরোটা মডিফায়ার, টেবিলটা হচ্ছে আমার কি নাউন। তার মানে এই যে পুরো স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কি একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরের ওয়ার্ডটা যতই বড় হোক, সেটা যদি আমরা নাউন ফ্রেজ ধরতে পারি তাহলে সেখানে আমরা কি বসাবো ভাই? নাউন ফ্রেজ যদি ধরতে পারি তাহলে তার পূর্বে আমরা একটা প্রিপোজিশন বসায়ে দিব। ওকে, ব্যাপারটা বুঝছেন? প্রিপোজিশন বসায় দেবো। এরপর তৃতীয় উদাহরণটা দেখেন, বলছে দে আর ওয়েটিং আউটসাইড দ্য মেইন এন্ট্রান্স। এটা হচ্ছে আমার কি প্রিপোজিশন, তাই না? বসেছে কার পূর্বে? দ্য মেইন এন্ট্রান্স। দেখেন এখানে স্ট্রাকচারটা মিলান, দাটা হচ্ছে আমার আর্টিকেল, মেইনটা হচ্ছে আমার মডিফায়ার, ইন্ট্রান্স এটা হচ্ছে আমার কি নাউন। তার মানে পুরোটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। বুঝছেন? তারা হচ্ছে মেইন প্রবেশদ্বারের বাইরে কি করতেছিল? অপেক্ষা করতেছিল। তাহলে আমরা দেখলাম এই প্রিপোজিশনটা আমাদের কি নাউন ফ্রেজের পূর্বে বসেছে। তাহলে এই 3টা উদাহরণে আমরা দেখলাম যে আমাদের এই প্রিপোজিশনগুলো, এই যে প্রিপোজিশনগুলো কোথায় বসতে পারে? নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। ওকে ওকে, বিষয়টা বুঝলেন? নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা পরের উদাহরণগুলোতে যাই। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট হোয়াট হি সেড। সে যা বললো সেটা নিয়ে কি আমি উদ্বিগ্ন। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট হোয়াট হি সেড, সে যেটা বললো সেটা নিয়ে আমি কি উদ্বিগ্ন, তাই না? এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটটা কার পূর্বে বসলো দেখেন তো? হোয়াট হি সেড। এই হোয়াট হি সেডটা কি? হোয়াট হি সেড থাকলে যে আমার পূর্বে প্রিপোজিশন বুঝবে, এটা কী করে বুঝবো? এটা বুঝবো আমি একটা সুন্দর স্ট্রাকচার লিখে দিই, তাহলে সহজে বুঝতে পারবো। নাউন ক্লজ, নাউন ক্লজের স্ট্রাকচার দেখেন, দ্যাট প্লাস একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আবার এটা হইতে পারে হট, হট না, WH ওয়ার্ড দিই, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আমার নাউন ক্লজের স্ট্রাকচার। তারপরে এটা আবার হইতে পারে ওয়েদার, ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দিয়েও আমরা নাউন ক্লজ গঠন করতে পারি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দিয়েও আমরা কি করতে পারি? নাউন ক্লজ গঠন করতে পারি। নাউন ক্লজ কথাটা হচ্ছে যে স্ট্রাকচারটা হবে দ্যাট দিয়ে অথবা WH ওয়ার্ড দিয়ে অথবা
ওয়েদার দিয়ে অথবা ইফ দিয়ে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা সহযোগে যদি নাউনের কাজ করে তাহলে সেটা কী ক্লজ? নাউন ক্লজ। তো দেখেন তো এই স্ট্রাকচারের সাথে মিলছে কিনা। এই যে হোয়াট হি সেইড, এটা হচ্ছে আমার WH ওয়ার্ড, তারপরে হি হচ্ছে আমার সাবজেক্ট, সেইড হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। তার মানে হোয়াট হি সেইড এটা হচ্ছে আমার কি একটা নাউন ক্লজ। আর নাউন ক্লজের পূর্বে আমাদের কি বসে ভাই? প্রিপোজিশন বসে। ব্যাপারটা ক্লিয়ার? পরের সেন্টেন্সটা দেখেন তো, সি ইজ এক্সাইটেড অ্যাবাউট হোয়ার উই আর গোয়িং। হোয়ার উই আর গোয়িং, WH ওয়ার্ড, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। তাহলে এটা আমাদের হয়ে গেল নাউন ক্লজ। আর নাউন ক্লজের পূর্বে আমাদের প্রিপোজিশন বসতে কোনো বাধা নেই, বসে গেল। এরপরে সেন্টেন্স দেখেন, হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হাউ হি ক্যান হেল্প। সে কীভাবে সাহায্য করবে সেটা নিয়ে চিন্তা করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যাবাউট, তাই না? হাউ হচ্ছে আমার WH ওয়ার্ড, হি হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। ক্যান হচ্ছে আমার কি? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা খুব সহজে দেখে গেলাম যে নাউন ক্লজের পূর্বে হচ্ছে আমাদের প্রিপোজিশন বসতে পারে। তাহলে আমরা এই সাইড থেকে দেখলাম যে আমার নাউনের পূর্বে প্রিপোজিশন বসতে পারে, তাই না? নাউনের পূর্বে প্রিপোজিশন বসতে পারে, নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে, নাউন ক্লজের পূর্বে বসতে পারে। ব্যাপার ক্লিয়ার? আমার বাঁ দিক ক্লিয়ার। এবার আমরা হচ্ছে ডান দিকে যাব। ওকে, ডান দিকে কি বলছে দেখেন। ডান দিকে বলছে সি ইজ টকিং টু হিম, সে তার সাথে কথা বলতেছে। আমার প্রিপোজিশন হচ্ছে টু। হিমটা কি ভাই? হিমটা হচ্ছে আমার প্রোনাউন। এখন এই হিমটা যে প্রোনাউন, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কি করা লাগবে? হয়তো সহজ হবে না, সুন্দর করে যে প্রোনাউনের ক্লাসটা করে আসতে হবে, ঠিক আছে? তারপরে সেন্টেন্সটা দেখেন, আই অ্যাম ওয়েটিং ফর হার। আই অ্যাম ওয়েটিং ফর হার, এটাও দেখছি আমার কি? প্রোনাউন। দ্য গিফট ইজ ফ্রম দেম, এটাও দেখতে পাচ্ছি কি? প্রোনাউন। তার মানে এই তিনটা উদাহরণ আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোনাউনের পূর্বেও কি বসছে ভাই? প্রিপোজিশন বসছে। প্রোনাউনের পূর্বে আমাদের প্রিপোজিশন বসছে। ওকে, এবার পরের সেন্টেন্সটা দেখেন। আচ্ছা, তাহলে নাউনও হয়ে গেল, প্রোনাউনও হয়ে গেল। ওকে, ফাইন। এরপরের সেন্টেন্সটা দেখেন, সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং, সে উড়তে ভয় পায়। সে উড়তে ভয় পায়, সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং, সে উড়তে ভয় পায়। তো এখানে কি? ফ্লাইং, সরি, এখানে হচ্ছে কি? ফ্লাইং, তাই তো? তারপরে হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং, আইএনজি। অ্যাবাউট, দে টক অ্যাবাউট গোয়িং, আইএনজি। ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের জায়গায় বসে অথবা নাউনের কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলি ভাই? জিরান্ড। অবজেক্টের জায়গায় বসেছে না, নাউন অবজেক্টের জায়গায় বসতে পারে না। অবশ্যই নাউনের পজিশনের ক্ষেত্রে নাউন সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে এই যে ফ্লাইং, এই যে রিডিং, এই যে গোয়িং, এগুলো সবই হচ্ছে কি? জিরান্ড। আর এগুলোর পূর্বে দেখছি আমরা, এগুলোর পূর্বে দেখছি আমরা কি বসেছে? প্রিপোজিশন বসেছে। তাহলে আমরা এই তিনটে উদাহরণ অ্যানালাইসিস করে বলতে পারি যে আমাদের জিরান্টের পূর্বে কি বসে? প্রিপোজিশন বসে। ওকে, ফাইন, ক্লিয়ার। এর পরের উদাহরণ দেখেন, সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং ইন স্টর্ম। এখানে উদাহরণটা দেখেন, সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং, এখান দিয়ে শেষ, ফ্লাইং। তাহলে আচ্ছা, হ্যাঁ, বলেন এই প্রিপোজিশনটা কার পূর্বে বসেছে? এই উদাহরণ, সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং দিয়ে ফুল স্টপ, সে উঠতে ভয় পায়, ঠিক আছে? আর এখানে কি করছে? সি ইজ অ্যাফ্রাইড অফ ফ্লাইং ইন স্টর্ম, একটা অতিরিক্ত কিছু লাগাই দিছে। তাহলে এখন বলেন, যদি এখানে না, এখানে যদি গ্যাপ থাকে তাহলে কি বসাবেন বলেন? এই এখানে হচ্ছে ফ্লাইং দিয়ে ফুল স্টপ দেওয়া আছে, তো এখানে যদি আমার অফ হয় তাহলে এখানে ফ্লাইং দিয়ে তো ফুল স্টপ নাই, তাহলে এখানে অফ দেওয়া যাবে না, এখানে অন্য কোনো প্রিপারেশন দিতে হবে, তাই তো? যেহেতু ইন স্টর্ম আছে, অর্থর দিক দিয়ে মেকানিজম করতে গিয়ে আপনি এখানে অন্য কিছু একটা বসাই দেবেন, ঠিক আছে? তখন সেটা ভুল হয়ে যাবে। তো দেখেন, এই যে ফ্লাইং ইন স্টর্মস, এটা কি? হ্যাঁ, এটার সূত্রটা বলি আমি। এটা হচ্ছে আমার জিরান ফ্রেজ। এটা হচ্ছে আমার জিরান ফ্রেজ। জিরান ফ্রেজের স্ট্রাকচারটা হচ্ছে আপনার জিরান থাকবে, তারপরে অবজেক্ট থাকবে অথবা মডিফায়ার থাকবে অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, পিপি। আচ্ছা, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, একটু লিখেই দিই। প্রিপোজিশনাল কি ফ্রেজ, এটা হচ্ছে আমার জিরান ফ্রেজের স্ট্রাকচার। জিরান ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে এটা। একটা জিরান থাকবে, তারপর একটা অবজেক্ট থাকবে, একটা মডিফায়ার থাকবে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ, মানে সবগুলো থাকবে এমন না, একটা একটা থাকতে পারে, ঠিক আছে? তো এই যে ফ্লাইং, এটা হচ্ছে আমার কি? জিরান। ইন স্টর্ম, এটা কি?
ইন স্টর্ম, তাহলে যেহেতু একটা অবজেক্ট আছে, তাহলে এই যে ফ্লাইং ইন স্টর্ম এটা পুরোটা হয়ে গেল একটা আমার কি জিরান ফ্রেজ, জিএফ, ঠিক আছে, গার্লফ্রেন্ড না, জিএফ মানে গার্লফ্রেন্ড না, ঠিক আছে, জিএফ মানে হচ্ছে জিরান ফ্রেজ। ওকে, এগুলো ইংরেজি শর্টকাট, ঠিক আছে। তারপরে এই সেন্টেন্সটা দেখেন, দে আর ইন্টারেস্টেড ইন লার্নিং মিউজিক, সেম স্ট্রাকচার, লার্নিং তার একটা অবজেক্ট আছে, তাহলে এই যে লার্নিং পুরোটা হয়ে গেল আমার কি জিএফ, গার্লফ্রেন্ড নাকি, জিএফ মানে হচ্ছে জিরান ফ্রেজ। তাহলে জিরান ফ্রেজের পূর্বে কি বসলো, প্রিপোজিশন বসলো ইন। দেখেন সলভিং ডিফিকাল্ট পাজেলস, হি ইজ ক্যাপাবল, সে সক্ষম অফ সলভিং ডিফিকাল্ট পাজেলস, সে জটিল ধাঁধা সমাধান করতে সক্ষম। তো এটা হচ্ছে আমার কি জিরান্ড, আর ডিফিকাল্ট পাজেলস এটা হচ্ছে আমার কি অবজেক্ট। তাহলে আমরা দেখছি যে পুরোটা মিলে হয়ে যাচ্ছে আমার কি একটা হচ্ছে জিএফ, হ্যাঁ, জিরান ফ্রেজ, আর তার পূর্বে আমার কি প্রিপোজিশন বসলো। ওকে, এখন আমরা একটু সামারি করব, আমাকে একটু বলেন যে এখন আমাদের প্রিপোজিশনটা বসলো কার কার পূর্বে, প্রিপোজিশনটা বসলো কার কার পূর্বে, বলেন। প্রিপোজিশন বসলো আমার হচ্ছে নাউনের পূর্বে বসলো, তাই না? প্রিপোজিশন আমার বসলো নাউন ফ্রেজের পূর্বে, প্রিপোজিশন আমার বসলো নাউন ক্লজের পূর্বে, প্রিপোজিশন বসলো আমার প্রোনাউনের পূর্বে, প্রিপোজিশন বসলো আমার জিরান্টের পূর্বে, প্রিপোজিশন বসলো আমার জিরান ফ্রেজের পূর্বে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার পূর্বে অ্যান্সার। এর একটা মজার বিষয় হচ্ছে যে এই যে নাউন আর প্রোনাউন পেয়েছি না, এই নাউন আর প্রোনাউন পেয়েছি, তো এখান থেকে যদি শুধু নাউনটা বাদ দিই তাহলে এই যে টপিকটুকু, এই টপিকটুকুকেই বলা হচ্ছে সংক্ষেপে কি নাউন কমপ্লিমেন্ট, হ্যাঁ। নাউন কমপ্লিমেন্ট নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো একটা লেকচারে, কিন্তু এই যে এখানে জাস্ট এই জায়গাতে আমি জাস্ট শুধু সিম্পলি একটু আইডিয়া দিয়ে রাখলাম যে নাউন বাদে যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। বলছিলাম যে একটা হচ্ছে মূল সূত্র দিব, মূল সূত্রটা হচ্ছে যে আমাদের প্রিপোজিশন কার কার পূর্বে বসতে পারে। হ্যাঁ, এটার মূল সূত্রটা হচ্ছে যে গ্রামারের যে কোনো টপিক, আমি তো দেখালাম প্রায় কোনগুলো টপিক, এর বাইরেও যদি কোনো টপিক থাকে আপনি যদি আবিষ্কার করেন, তাহলে সেটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে ভাই, নাউনের কাজ করে, ফাংশনটা নাউনের মতন হয়, তাহলে তার পূর্বে কী বসবে, প্রিপোজিশন বসবে, ঠিক আছে। এই যে আপনি এখানে নাউন দেখছেন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান ফ্রেজ, প্রোনাউন, সব কিছু কিসের মতো কাজ করতেছে, নাউন ফাংশনের মতো, আর যেটাই নাউন ফাংশনের মতো কাজ করবে সেটাই হবে নাউন কি কমপ্লিমেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? এখন আসেন একটা লাস্ট কথায়, যে আমরা তো দেখলাম প্রিপোজিশন কোথায় কোথায় বসে, যে প্রিপোজিশন বসে না কোথায় কোথায়, এই জিনিসটা একটু দেখি। এই জিনিসটা কেন দেখব, আমরা হচ্ছে আর্টিকেল পড়ছি না, আর্টিকেলে ওখানে জিরো আর্টিকেল আছে না, যে এ অ্যান্ড বি এর বাইরে কোন জায়গায় আর্টিকেল বসে না, তে প্রিপোজিশনে কিন্তু জিরো প্রিপোজিশন নেই, বাট ইন ফিউচারে যদি জিরো প্রিপোজিশন হচ্ছে কি আবিষ্কার করে, তাহলে ওই জিনিসগুলো আমি একটু দেখাই রাখি। যেহেতু এখন পর্যন্ত ওইটা আবিষ্কার হয় না, সেহেতু আমি উদাহরণ দেবো না, কিন্তু জাস্ট বলে রাখছি যে কোন কোন জিনিসের পূর্বে আমাদের প্রিপোজিশনটা বসতে পারে না। হ্যাঁ, তো 1 নম্বর সারিতে থাকবে হচ্ছে আমার পার্টস অফ স্পিচটি আগে কাউন্ট করেন। নাউন প্রোনাউন তো পেয়ে গেছি, তো ভার্ব পাচ্ছি কি, ভার্ব পাচ্ছি না, তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে কনজাংশনের বাংলা কি একটু আগে বললাম, সমুচ্চয় অব্যয়। 5 নম্বর হচ্ছে ইন্টারজেকশনের বাংলা কি, অনন্যই অব্যয়। 5টা গেল না, 6টাতে আমরা দেখব ইনফিনিটিভ। এই যে এখানে যে টপিকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গ্যাপের পরে যদি এই অর্ডগুলো আপনি দেখতে পান, যদি সরাসরি একটা ভার্ব দেখতে পান, সরাসরি একটা অ্যাডজেক্টিভ দেখতে পান, সরাসরি একটা অ্যাডভার্ব দেখতে পান, সরাসরি একটা কনজাংশন দেখতে পান, সরাসরি একটা ইন্টারজেকশন দেখতে পান, সরাসরি একটা ইনফিনিটিভ মানে 2+ ভার্বের বেস 2+ V1 যদি ইনফিনিটিভ দেখতে পান, তাহলে তার পূর্বে কোনো কি বসবে না ভাই, প্রিপোজিশন বসবে না।
ঠিক আছে। ইন ফিউচার যদি কেউ আবিষ্কার করে জিরো প্রিপোজিশন, তাহলে গ্যাপের পরে যখনই দেখবেন ভার্ব আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, ইনফিনিটিভ আছে, তার পূর্বে প্রিপোজিশন বসতে পারে না। ওকে, তো আমি আশা করি আজকের লেকচারটা, প্রথম লেকচার ভাবলাম একটু ছোট করব, কিন্তু অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, আজকের লেকচারে আমি যতটুকু শেখালাম, এতটুকুতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আমি পরের লেকচারটা যখন দেবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমার লেকচারটা, আজকের লেকচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।